নমস্কার। আজকের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান দেখেছেন, বহু মানুষের কমেন্ট এসছে। আমি কিন্তু প্রচুর লোককে এবার আপনার অভিযোগ করতে পারবেন না, আমি কিন্তু প্রায় প্রত্যেককেই আমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। প্রায় কথাটা বলেছি এখানে, আমি চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে গ্রহণ হয়ে গেছে, আজকে রাত্রিবেলা অনুষ্ঠান করছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে রবির ট্রানজিট ধনু রাশিতে, ভীষণ ইম্পর্টেন্ট ট্রানজিট। সেই কারণে যারা অ্যাস্ট্রোলজির ব্যাপারে ইন্টারেস্টেড তারা খুব মন দিয়ে শুনবেন। এই 30 দিনের ট্রানজিট রবি নর্মালি কারকতার ভূমিকায় কখনো নেয় না, ডাইরেক্টরের ভূমিকা নেয়, কারণ তিনি সবাইকে ডাইরেকশন দেন। কিন্তু এইখানে রবি কারকতার ভূমিকায় নেয়, আসে কিছুটা। তো সেই হিসাবে বর্তমান গ্রহ পজিশনের সাপেক্ষে এই গোচরটি একটু গুরুত্বপূর্ণ, মন দিয়ে একটু শুনবেন। সংক্ষিপ্ত গোচরের অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ 15 তারিখ রাত্রি 9:22 রবি বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবে এবং এখানে থাকবে 30 দিন, যেটা রবির রেগুলার কোর্স অফ প্রসিডিওর। 14ই জানুয়ারি পর্যন্ত রবি কালপুরুষের 9th হাউসে বসে থাকবে, বৃহস্পতির ঘরে, এবং থাকবে 7টা 57 পর্যন্ত রাত্রিবেলা। এই সময়ে রবি মুখ্যত দুটো পূর্ণ নক্ষত্র এবং নিজের নক্ষত্রের একটি চরণ অতিক্রম করবে। এই 30 দিনে 9টা নবাংশ অতিক্রম করবে এবং সেই নবাংশ ভিত্তিক ফল আমি এখানে আলোচনা করব না, আমি সার্বিক আলোচনা করব একেবারে। দেখুন, অষ্টম ঘর ছেড়ে, অষ্টম ঘরে রবির থাকা, অর্থাৎ বৃশ্চিকের ঘরে রবির থাকাতে কোনো অসুবিধে নেই, কারণ সব ঘরই রবির ঘর। রবির আলাদা করে কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ হি ইজ দ্য কিং। তিনি যেখানেই যাবেন তার জুরিসডিকশনের মধ্যে, অর্থাৎ তার সৌরজগতের মধ্যে, সেটাই তার জায়গা, এবং সে আছে বলেই অন্যান্য গ্রহ উপগ্রহগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে। ইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি উইদিন দ্য জুরিসডিকশন অফ সোলার সিস্টেম। তো বিভূতিষ্মানকে ভগবান সেই পাওয়ার দিয়েছে, তাকে দেবতার তাকে ক্ষমতা দিয়েছে। তিনি দেব, সূর্যদেব, তাকে মানে ডেমিগডসের থেকে ওপরে পাওয়ার দিয়েছে। অর্থাৎ গ্রহদের আমরা ডেমিগডস রূপে বলি, কিন্তু গ্রহদের থেকে বেশি ক্ষমতা সূর্যকে দেওয়া আছে। সেই জন্য সূর্যকে আমরা পিতার সাথে তুলনা করি, আমাদের সোল, আমাদের আত্মা, তার সাথে তুলনা করি। একটা সংক্ষিপ্ত আউটলাইন বলে নিচ্ছি। রবি হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয়, কালপুরুষের পঞ্চম ঘর। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের অনেকবার আলোচনার ক্ষেত্রে আমি বলেছি যে ভারতবর্ষের বহু প্রাজ্ঞ পণ্ডিত মানুষ, তারা কিন্তু ওই ঘর থেকেই ছক দেখা শুরু করে, ইরেসপেক্টিভ অফ ইয়োর লগ্ন, রাশি, যাই যে পদ্ধতি করুক। কেউ আবার চন্দ্রের ঘর থেকেও দেখা শুরু করে, যেহেতু মায়ের থেকেই আমাদের আলটিমেটলি আমাদের উদ্গম, আমাদের সৃষ্টি হয়। মায়ের শরীরেই আমাদের প্রাথমিক বৃদ্ধি, অর্থাৎ প্রিনাটাল গ্রোথটা হয়, সেই হিসাবেও ধরে। কিন্তু মুখ্যত রবির ঘরকে ধরা হয়, কারণ প্রাণের সঞ্চারটা রবির দ্বারাই হয়। রবি আমাদের সোল, আমাদের আত্মা, আমাদের আইডেন্টিটি, আমাদের সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, আত্মসমীক্ষা, আমাদের সংযম, আমাদের রাজসিক প্রবৃত্তি, আমাদের কর্মচঞ্চলতা, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, স্ট্যামিনা, আমাদের যে কোনো কিছু অন্যায়ের সাথে লড়াই করার ক্ষমতা, সত্য বলার ক্ষমতা। রবি কখনো মিথ্যে বলে না, অর্থাৎ রাজা কখনো মিথ্যে বলে না। এটাই হচ্ছে আদর্শ রাজার প্রকৃতি। তো রবিকে সেই আদর্শের জায়গায় হিসাবেই ভগবান নির্মাণ করেছেন এবং তাকে সেই ক্ষমতা দিয়েছে। রবি অত্যন্ত অথেন্টিকেট। একটি নির্দিষ্ট দিনে, পৃথিবী কোনো একটি নির্দিষ্ট দিনে যে ডিগ্রিতে তার নিজস্ব রেখার উপরে হেলে রয়েছে, সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে, মনে করুন আজকে 14ই ডিসেম্বর, যে ডিগ্রিতে হেলে রয়েছে, তো যে সময়ে সূর্য উঠবে সেটা যদি পূর্ব প্রেডিক্টেড থাকে, সেই সময়তেই সূর্য উঠবে। ও কারুর জন্য করবে না। আকাশে মেঘ থাকলে দেখা যাবে না, কিন্তু সূর্যের সময় জ্ঞান, অর্থাৎ রবির মতন সময় জ্ঞান, কোনো রবির যারা জাতক জাতিকা হন তাদের একটা প্রকৃত জিনিসই হচ্ছে সময় জ্ঞান এবং আত্মসম্মান বোধ। এটা হচ্ছে বেসিক জায়গা। তারা এই জায়গাটার সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না। তারা অর্থ, মান, সম্মান, এই জায়গায় মানে কিছুটা অর্থেরও আছে, যেহেতু রাজসিক প্রবৃত্তি আছে,
কিন্তু অর্থ এবং মান সম্মানের যদি আপনি কন্ট্রাস্ট করেন তাহলে কিন্তু মান সম্মান সর্বাগ্রে, অর্থাৎ সম্মান ভুলুণ্ঠিত করে কোনো কাজ করতে পারবে না তাকে। কিন্তু রবি একটা জিনিসে রবির খুব উইকনেস আছে, সেটা হচ্ছে রবি খুব প্রশংসা পছন্দ করে, এটা রাজার একটা সহজাত প্রবৃত্তি। এমন নয় যে ফলসহুড, তাকে তার গুণ নেই তা সত্ত্বেও তাকে কোনো গুণে ভূষিত করা হচ্ছে। রবি অসম্ভব বুদ্ধিমান এবং সমস্ত প্ল্যানেটের যা গুণ আছে তা সব রবির মধ্যেই আছে, কারণ সেখান থেকেই সেই গুণগুলো মিউচুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে বিভিন্ন প্ল্যানেটের মধ্যে, তার তার প্রকৃতি অনুসারে ভগবান তাদের করেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রবির মধ্যে সব গুণ রয়েছে, মানে অ্যামালগামেশন অফ অল নেচার অ্যান্ড কোয়ালিটিস। তো সেই হিসাবে রবিরকে বোকা বানানো এত সোজা নয়। রাজসিক প্রবৃত্তি কিন্তু রবির মধ্যে সাত্ত্বিক প্রবৃত্তি তুলনামূলক কম আছে, 15 থেকে 20%। তামসিক প্রবৃত্তি মাত্র 10%। রবি কখন তামসিক হয়? রবিকে যদি মানে অনৈতিকভাবে, রবি অত্যন্ত নৈতিকতার প্ল্যানেট, অর্থাৎ নীতি নৈতিকতা, ফ্রিতে উপদেশ দেওয়া, মানুষের এক ধরনের শিক্ষক, এক ধরনের সামাজিক শিক্ষক, যিনি সবাইকে ঠিক পথ দেখান বা দেখানোর চেষ্টা করেন। যদি না পারেন তাহলে নিউট্রাল থাকেন, কখনো কাউকে মিসগাইড করেন না। এটা হচ্ছে রবির প্রকৃত ক্যারেক্টার। এবং রবি অন্যায় দেখলে বলে দেবে, তার সামনে যেই থাক, যত বড় মানে কাঁধের মানুষই থাক না কেন, রবি কিন্তু তাকে রেয়াত করে না, কারণ রবি অত্যন্ত ভয় ডরহীন হয়। রাজার কোনো ভয় ডর থাকে না অ্যাকচুয়ালি, কারণ সে জানে তার পরিণতি কি হতে পারে, সব কিছুই মানে তার বিভূতিসমানকে ভগবান এতটা, চতুর্থ অধ্যায়ের, গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্লোক পড়বেন, সেখানে ভগবান বারবার বলেছে, আমি বিভূতিসমানকে দিয়েছি, সে তার পুত্র মনু, মনু তার পুত্র ইক্ষুবাকুকে এই জ্ঞান বহু আগে দিয়েছে। অর্জুনকে তিনি যখন বলছেন, জ্ঞান মানে আমাদের ভগবানের শ্রীমুখ দিয়ে, গীতা শব্দের অর্থ হচ্ছে গান, অর্থাৎ ভগবানের মুখ দিয়ে যখন কোনো কথা বেরোয় সেটি এতটাই মধুর হয়, সেটা গান সমতুল্য লাগে। গান মানে এখনকার দিনের এইসব মানে উত্তেজিত কোনো গান নয়, গান মানে যেটা অ্যাকচুয়াল গান, যেটা আমাদের মন এবং মস্তিষ্ককে শান্ত রাখে, স্থির রাখে, সেই গান। তো সেই হিসাবে তো গীতার শব্দের অর্থ হচ্ছে গান, ভগবানের মুখ দিয়ে যখন কোনো শব্দ বেরোয় সেটা গানের সমতুল্য। তো সেই হিসাবে তিনি দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে ইক্ষুবাকুর পরবর্তী জেনারেশনে এসে এটা একটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে গেছে, অর্থাৎ তৎকালীন সময় ওরাল ট্রেডিশনে জ্ঞানটা চলতো। ভগবান বলেছে, অর্থাৎ সৌরজগতের জন্য সূর্যকে বলেছে, তাকে হেড সূর্য, তার পুত্র বা পৌত্রদের বলেছে, ওরাল ট্র্যাডিশন হিসাবে রয়েছে। বেদকে আমরা কি বলি? শ্রুতি, শুনে মনে রাখা হতো। তখন তো রিটেন ডকুমেন্ট কিছু ছিল না, সেই হিসাবে রাখা হতো না, কারণ মানুষের মেমোরি এত পাওয়ারফুল ছিল যে মানুষ এমনি মনে রাখতে পারত। কিন্তু পরবর্তীকালে দ্বাপর যুগের একদম শেষের দিকে বেদব্যাস বুঝেছিলেন যে মানুষের কলিযুগে এসে মেমোরি, যখন আমাদের ধর্মবৃষ একটিমাত্র চরণে দাঁড়িয়ে থাকবে, তখন তার সমস্ত রকম যে গুণ আমাদের, যেগুলো ঈশ্বর আমাদের দিয়েছে, আমরা তো পরমাত্মার অংশ, তো ঈশ্বরের সামান্য গুণ আমাদের মধ্যেও আছে, সেটা অণু আকারে আছে, কিন্তু আছে। ভগবান অসম্ভব, সমস্ত ক্রিয়েটার অফ দি ইউনিভার্স, অসংখ্য ইউনিভার্স আছে এখানে। সেই হিসাবে ব্রহ্মাণ্ড বলে না, ব্রহ্ম অণ্ডের মতন ভগবানের রোমকূপ দিয়ে হাজার হাজার ব্রহ্মাণ্ড প্রত্যেক মুহূর্তে ভগবান এক্সেল করছে, ব্রহ্মাণ্ডের এক্সপ্যান্ড হচ্ছে। তো কটা ব্রহ্মাণ্ডে যাবেন? তো সেই হিসাবে তিনি সমস্ত কিছুর স্রষ্টা। অজন্মা বলা হয় ভগবানকে, হ্যাঁ, অপ্রমেয় বলা হয়, অজন্মা বলা হয়। তো সেই হিসাবে তিনি সব জানেন। তো তিনি এই সৌরজগতে আমাদের জন্য সূর্যকে দিয়েছেন পিতা হিসাবে, এখানে তিনি হচ্ছেন ইনচার্জ এই সৌরজগতে। তো সেই হিসাবে তিনি তার জ্ঞানটা কিন্তু একটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে গেছে। সেই জন্য দেখবেন 2 নম্বর এবং 3 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়ে বলা আছে যে অর্জুন, আমি তোমাকে পুনরায় সেই জ্ঞান দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। পুনরায় কথাটা সেখানে বলা রয়েছে। তো আগেও দিয়েছেন, আবার দিয়েছেন এবং দিয়ে গেছেন। এবং আমাদের স্মৃতিশক্তি যেহেতু আস্তে আস্তে ক্ষয়িষ্ণু, বেদব্যাস যেহেতু ভগবানের 3 কলার অবতার ছিলেন, ভগবান যখন পূর্ণ অবতারী হিসাবে তিনি রয়েছেন, তার সাথে অনেকগুলো কলা অবতার, অংশ অবতার রয়েছে। পরশুরামজি রয়েছেন তার সাথে বেদব্যাস রয়েছেন, অসংখ্য কলা অবতার রয়েছে। ভগবানের অবতারও ভগবানের সেবাই করে। কোনোদিন বলবো
তার সেবাই করে সবাই, কারণ সুপ্রিম পার্সোনালিটিকে সবাই সেবা করে, সবাই তার সেবক, তার সাথে সম্পর্ক প্রেমের, এবং সেটা সেবা দ্বারা নির্মিত হয়। একদম ভালোবাসার সম্পর্ক, তার আজ্ঞা পালন করাটাই আমাদের কাজ, তার বাইরে অন্য কোনো কাজ নয়। তো সেই হিসাবে সূর্যকে, এই কথাগুলো এই কারণে বলছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট ঘর, কালপুরুষের 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর হচ্ছে ধর্মের ঘর, জ্ঞানের ঘর, গুরুর ঘর, মাস্টারমশাইয়ের ঘর সেটা। এবং 9 নম্বর থেকে 4 নম্বর ঘর হচ্ছে ভগবানের ঘর, সেটাও বৃহস্পতির ঘর। অর্থাৎ 9 নম্বর ঘরের অধিপতি যদি 12 নম্বর ঘরে চলে যায়, সেই মানুষ দুহাত ভরে দান করতে পারে যদি শুভ গ্রহের প্রভাব থাকে, ভালো দশা থাকে এবং বড় গ্রহ থাকে, সেটা বৃহস্পতি বা শনির মতন গ্রহ থাকে, এবং সেই গ্রহের যদি বলবত্তা থাকে, তার প্রচুর দান হয়। সেটা দানের প্রচুর প্রকারভেদ আছে, সেটা নিয়ে বলছি না, কিন্তু তিনি দান অবশ্যই করেন। দান আমাদের শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের টোটাল যা ইনকাম হয় তার 1/6 আমরা দান করতে বাধ্য, অ্যাজ পার শাস্ত্র। সমস্ত ধর্মে দানের কথা বলা আছে, কারণ সমাজের তো ভগবান মোবিলিটি করার জন্য একটা ইনইকুয়ালিটি রাখে, যাতে সবাইকে সবার কাছে যেতে হয়, যাতে সমাজে একটা গতিশীলতা থাকে, একটা সার্কেল থাকে। তো সেই সার্কেলটা যাতে মুভমেন্ট হয়, সেই জন্য এক শ্রেণীর মানুষের হাতে একটু অর্থ থাকে, মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, আরেক শ্রেণীর মানুষের হাতে সেটা কম্পারেটিভলি কম থাকে। এবার সে যদি অ্যাকুমুলেট করে রেখে দেয়, আমি দেবো না কাউকে, তাহলে এটা ধর্মহীন কাজ। তো বৃহস্পতি ঘরে যাওয়া মারছে মানে বৃহস্পতি হচ্ছে গুরু। অ্যাকচুয়ালি রবির কোনো গুরু হয় না। বহু মানুষ আমাকে প্রশ্ন করে বৃহস্পতি কি গুরু? হ্যাঁ, বৃহস্পতি দেব গুরু, কিন্তু তিনি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রাখেন, অর্থাৎ যদি ক্রমতালিকা, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা ফ্যামিলিতেও একটা ক্রমতালিকা আছে, সেখানে পিতামহ, তারপরে পিতা, তারপরে কাকা, কাকিমা, আস্তে আস্তে করে পেডিগ্রি দিয়ে নিচের দিকে আসে ছোট বাচ্চাদের দিকে। সেরকম পেডিগ্রি হিসাবে হিসাব করলে কিন্তু রবি অনেক এগিয়ে রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, রবির যিনি রথ চালান না, তিনিও কিন্তু গরুরের ভাই, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভগবান কিন্তু সবাইকে তার অংশকে দিয়ে দেয় না। সূর্যকে কি বলা হয়? সূর্য নারায়ণ বলা হয় না? তো তার কিন্তু একটা প্রতিবিম্ব হিসাবে দেখানো হয়, স্মল। ভগবানের কাছে সূর্য কি? কিছুই নয়, কেউই কিছু নয়, সুতরাং সূর্য তো কিছুই নয়। কিন্তু আমাদের কাছে তো কিছু, অনেক কিছু। তো সেই হিসাবে সূর্য তার ন্যাচারাল 9th হাউসে যাচ্ছে। তো রবির একটা ব্যাপার আছে, রবির মধ্যে ঔদ্ধত্য আছে, রবির মধ্যে একটু জাহির করার প্রবণতাও আছে। রবি সেবা নিতে পছন্দ করে, কিন্তু রবি অসৎ নয়। বৃহস্পতির যে জ্ঞান আছে, ন্যাচারাল জ্ঞান, যেটা ভগবান বৃহস্পতিকে দিয়েছে, সেই জ্ঞান কিন্তু রবি এখানে নেবে ন্যাচারাল 9th হাউসে ঢুকে। সেই জ্ঞান দ্বারা সে তার ন্যাচারাল কালপুরুষের 5th হাউস থেকে 5th হাউসে যাচ্ছে, তার মানে 9th হাউসে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা প্রারব্ধ কর্মের ফলের এফেক্ট পাচ্ছে। এবং মনে রাখবেন, রাহু কেতুর যে অ্যাক্সিস, সে অ্যাক্সিসের বাইরে কিন্তু রবি বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিসের মধ্যে ঢোকা আছে, কিন্তু তাদের গ্রহের যে একটা, যদি সরাসরি একটা লাইট ভাবেন যে রাহু থেকে কেতু পর্যন্ত বিস্তৃত একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের হয়তো বাইরের দিকে যেতে পারছে না, কারণ সে তো আর উল্টো দিকে যায় না। তো নর্মালি বৃশ্চিকের পরে ধনুতেই যাবে, কিন্তু সেই নেগেটিভ অরাটার বাইরে রবি বেরিয়ে যাচ্ছে। এবং এই ঘরে ইমিডিয়েট কেউ নেই, কিছুদিন পরে বুধ আসবে, আরও কিছুদিন পরে শুক্র আসবে, কিন্তু রবি এখানে একা থাকবে। এবার রবি ন্যাচারাল 9th হাউসে যাচ্ছে, তো জাস্টিস এখানে হবে। এখানে তার 2nd হাউসের লর্ড হিসাবে বৃহস্পতি আছে। বৃহস্পতি এখন আস্তে আস্তে কিন্তু ক্রস করবে স্যাটার্নকে। তার ভেলোসিটি এখন স্যাটার্নের থেকে, স্যাটার্নও এখন প্রায় ফুল ভেলোসিটিতে চলে এসছে, 6.5 মিনিটের কাছাকাছি ভেলোসিটি আছে, এবং বৃহস্পতির ভেলোসিটি প্রায় 13 মিনিটের ওপরে আছে। তো বৃহস্পতি কিন্তু আর 3-4-5 দিনের মধ্যে শনিকে ক্রস করে বেরিয়ে যাবে। তো সেই হিসাবে যত শনিকে ক্রস করে বেরোবে, আমি বলেছি যে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে যেহেতু নিজ ভঙ্গটা থাকবে না, সুতরাং রবি তার পূর্ণ এফেক্ট পাবে, কারণ সেই ঘরের অধিপতির নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে। তো নিচেরও ফল পাবে, তার ভঙ্গেরও ফল পাবে, কিন্তু সেই অধিপতি কিন্তু স্ট্রেনদেন আছে। আপনি যে বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থাকেন, যারা আমরা ভাড়াটে হিসাবে থাকি, পৃথিবীর বহু মানুষ তো থাকেন, সবার বাড়ি থাকেন না। তো সেই হিসাবে সেই বাড়িওয়ালা যদি খুব দুর্বল হয়, তার বাড়িটাই সে ঠিক করে মেনটেন করতে পারছে না, সুতরাং ভাড়াটের অবস্থা আরও
খুবই দুর্দশার মধ্যে পড়ে। কিন্তু এখানে বৃহস্পতি বলবান আছে, এটা মঙ্গলের ক্ষেত্রে ছিল না। মঙ্গলের ঘরটা এমনিই কন্টামিনেটেড হয়ে রয়েছে রাহু কেতুর দ্বারা, বিশেষ করে কেতু সেখানে বসে রয়েছে। লাস্ট জ্যেষ্ঠা নক্ষত্রের লাস্ট 7-8 দিনের যে ঘটনাটা আপনাদের বলেছি, তো সেটা ক্রস করে রবি যখনই ঢুকে যাবে, ঢুকে 2 দিন যাওয়ার পরে 17 তারিখ থেকে কিন্তু খুব ভালো ফল দেবে এবং প্রচুর কাজের দেখবেন যে খুব দ্রুত অগ্রগতি হতে থাকবে। মঙ্গলও এই সময় তার রুম শিফট করার কাছাকাছি থাকবে, 23 তারিখও রুম শিফট করবে। তো মঙ্গলও তার পূর্ণ বল পাবে। মঙ্গল রবির সেনাপতি, 9th হাউসে থাকে, তো সেও কিন্তু তার ন্যাচারাল রুমে চলে আসছে। রবিও তার মূল ত্রিকোণে চলে এসছে। অ্যাকচুয়ালি রবি তার এখন মূল ত্রিকোণ মানে তার নিজের ঘর থেকে 5th হাউসে চলে এসছে এবং সরাসরি সে বুধের ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো সেই হিসাবে মঙ্গলের 3য় ঘরকে দৃষ্টি দেওয়াতে মঙ্গলের মধ্যেও কিন্তু স্ট্রেংথ আনাবে। তার ফলে মেষ রাশি, বৃশ্চিক রাশি বা রাশি মানে যাদের এগুলো অ্যাসেন্ডেন্ট ধরে যারা দেখেন, তাদের মধ্যেও কিন্তু এন্ডেভার আনবে, কাজ করার মধ্যে একটা গতি আনবে এবং বৃহস্পতি পূর্ণ গতিতে আছে। তার ফলে সমস্ত কাজের মধ্যে একটা স্পিরিট আসবে, কাজ ফুলফিলমেন্ট হবে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কাজের মধ্যে একটা খুব র্যাপিড গ্রোথ আসবে আগামী 1 মাসের মধ্যে এবং এটা কিন্তু ইনএভিটেবলি আসবে। খুব ভালো গোচরের এফেক্ট পাবেন, এটা বেশ অনেক দিন পরে এর এফেক্টটা ভালো দেবে, কারণ মঙ্গলও রূপ শিফট হচ্ছে। যদিও মঙ্গল যতটা পর্যন্ত গিয়ে বকরি হয় সেই অংশটা না যাওয়া পর্যন্ত পূর্ণ গতি নিতে পারে না, মানে অ্যাকচুয়ালি 4 ডিগ্রি ক্রস করবে যখন মেষ রাশির, সেটা সম্ভবত জানুয়ারি মাসের একদম শুরুর দিকে। তো তারপরে মঙ্গল আস্তে আস্তে পূর্ণ গতি নিয়ে নেবে, তারপরে রবি আরো ভালো ফল দিতে পারবে। অ্যাকচুয়ালি শুক্রের নক্ষত্রে পূর্ণ ফলটা দেবে। তো রবি কি করবে এখানে? আত্মমর্যাদা, আত্মশ্রম, প্রচুর পরিমাণে ধর্মপ্রাণ যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত আছেন বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে খুব এনরিচড হবে তাদের। সেরকম সেই রিলেটেড বিভিন্ন টেক্সচার, বিভিন্ন গুরুর মুখ থেকে বিভিন্ন বাণী শোনা, তার দ্বারা সমৃদ্ধ হওয়া, বা নিজেও যদি কিছু জানেন সেটাকেও প্রচার করা প্রপারলি, এবং সেটা প্রচার করলেই কিন্তু সবসময় হয় না, গুরু সবসময় প্রচার করে তার ভালো জিনিস, কিন্তু উল্টো দিকের তো রেসিপিয়েন্টও ঠিক থাকতে হবে। রেসিপিয়েন্ট যদি খুব পোর হয় তাহলে কিন্তু কোনো বাণীরই কোনো ভ্যালু থাকে না। এইবারে কিন্তু রেসিপিয়েন্টের জায়গাটা খুব ভালো থাকবে, যেহেতু বৃহস্পতি এবং রবি দুজনেই খুব বেটার পজিশনে আছে এবং বুধও কিছুদিনের মধ্যেই রবিকে এসে জয়েন করে নেবে, কারণ রবিকেও আলটিমেটলি ক্রস করে গিয়ে মকরের শেষের দিকে, জানুয়ারির এন্ডের দিকে বা ফেব্রুয়ারির প্রথম 10-12 দিনের মধ্যে গিয়েও ওই মকর কুম্ভের জাংচারে বকরি হবে বুধ। তো সেই হিসাবে রবিকে ক্রস করবে এই ঘরে। তো সেই হিসাবেও ভানুর আগে যখন মার্কারি চলে যায় তখন সেটাও কিন্তু অত্যন্ত শুভ, মার্কারির বলবত্তা আসে। আজকের দিনটা স্পেসিফিক্যালি আপনারা সারা পৃথিবীতে দেখবেন প্রচুর ইন্টারনেট ব্লকেজ হয়েছে। আমি নিজে যেহেতু আজকে কাজ করতে গিয়ে অসম্ভব সমস্যার সম্মুখীন হয়েছে, অ্যাকচুয়ালি কাজ করতেই পারিনি সারাদিনে। তার একটাই কারণ, ইন্টারনেটে মাঝে মাঝে উড়ে যাচ্ছে, সার্ভারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তো সেই হিসাবে আজকের দিনটা একটা স্পেসিফিক একটা ডিগ্রি আছে। আজকে সারাদিন প্রায় বুধ এবং কেতু, কেতু মানে উল্টো দিকে রাহু, 1 ডিগ্রিতে অবস্থান করছে, 1 ডিগ্রিতে, এবং চন্দ্র কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে। তো তার ফলে বুধের যে নর্মাল যে কোঅর্ডিনেশন এবিলিটি আছে, কেতুর এবং রাহুর কাজ হচ্ছে যার যেটা প্রকৃতি সেই প্রকৃতির বিরুদ্ধে কাজ করা। বহু লোক বলে না কেতু কি অমৃত প্রদান করে, আমাকে অনেকে SMS করে, আরে অমৃত কি করে প্রদান করবে, ওর তো মাথাই নেই, ওর মাথাটা তো রাহু, তার সাথে তোর বিচ্ছেদ হয়ে গেছে। আর ভগবানের অস্ত্র দ্বারা যার কর্তন হয় সে তার আর সার থাকাটা স্বাভাবিক নয়। তো সেই হিসাবে সে কি প্রদান করবে, সে তো একটা ডেড ম্যাটার, এবং যেহেতু সে পলিউটেড, সে একটা ডেমনের শরীরের অংশ, সুতরাং সে পয়জনই প্রডিউস করবে, সে কোনো শুভ জিনিসের প্রোডাকশন করবে না। তো প্ল্যানেটগুলো কিন্তু মোর অর লেস শুভ, তার কারকতার মধ্যে কিছু শুভ অশুভ মিলিয়ে ফল থাকে, কিন্তু প্ল্যানেটগুলোর তো অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে। রাহুকেতুকে তার চোখে দেখা যায় না কখনো, রাহুকেতুর প্রেজেন্সটা ভার্চুয়ালি বোঝা যায়। তো সেই দিক থেকে কেতু কনস্ট্যান্টলি ডিস্টার্ব করেছে এবং এটা কিন্তু আগামীকালও কম বেশি থাকবে। পরশু দিন থেকে জিনিসটা দেখবেন অটোমেটিক্যালি ঠিক হওয়া শুরু হবে। তবে কালকে র্যাপিডিটি কমে আসবে, কারণ আজকে মাঝরাতে চন্দ্রও বেরিয়ে যাবে। চন্দ্র খুব দ্রুত কালকের মধ্যে মোটামুটি সকালের মধ্যে 6-7 ডিগ্রি ক্রস করে চলে যাবে। চন্দ্র 2 ঘন্টায় মোটামুটি 1 ডিগ্রি করে যায় অন অ্যান অ্যাভারেজ। তো
তো সেই হিসাবে ফলটা বেটার দেবে। এটা আজকে আমি সারাদিন লক্ষ্য করলাম যে কিভাবে তার নেগেটিভ এফেক্টটা হয়, কারণ আমার নিজের কাজ হ্যাম্পার্ড হয়েছে। আচ্ছা, রবি এখানে আমি 3-4টে লগ্নের ক্ষেত্রে বলে দিই। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি যে কটা বলবো সে কটা একটু নেগেটিভ আছে, তাদের ক্ষেত্রে বলছি। বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু রক্তচাপজনিত সমস্যায় যদি ভোগেন তারা খুব সাবধানে থাকবেন, কারণ আপনাদের লগ্নের ওপরে এখন গোচর করছে রাহু এবং সে মঙ্গলের নক্ষত্রে আছে, এবং মঙ্গল কিন্তু আর কিছু দিনের মধ্যেই মোটামুটি 10 দিনের মধ্যেই বুধের নক্ষত্র ছেড়ে কেতুর নক্ষত্রে ঢুকবে, এবং বুধ কিন্তু এক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড। তো সেই হিসাবে বুধের মধ্যে কিছুটা মার্কেশ গুণ আছে এখানে, যদিও শনির পজিশন দেখতে হবে, আপনার ছকে পুরোটাই দেখতে হবে, কিন্তু এটা আমি খুব ওপরে ওপরে বলছি। যাদের রক্তচাপজনিত সমস্যা আছে, বিশেষ করে যাদের রাতের দিকে রক্তচাপ বাড়ে, শীতকালে রাতের দিকে রক্তচাপ বাড়বার প্রবণতা থাকে, তারা একটু নজর দেবেন। যাদের লিভারের প্রবলেম আছে, দেখুন রবি থেকে রবি 5th হাউসে ঢুকছে, ধনুরাশির প্রকৃতি হচ্ছে গরম এবং বেশ গরম, সেই জন্য শুক্রের নক্ষত্র দিয়ে সেখানে টেম্পারেচারটাকে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বৃহস্পতির টেম্পারেচার কিন্তু হট এবং থকথকে কিছুটা, এবং একটু বেশি পরিমাণ থকথকে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূর্তি বানানো হয়, যারা দেখেছেন গোলার পরে যেরকম একটা সিচুয়েশন হয় মূর্তিটি বানানোর আগে, যে মৃৎশিল্পী বানান দেখবেন ঠিক সেরকম সিচুয়েশন হচ্ছে ধনুরাশি, এবং তার থেকে আরেকটু লিকুইডিটারি সিচুয়েশনে থাকে হচ্ছে মিন, কিন্তু মিনের গভীরতা বেশি। ধনুরও গভীরতা প্রচুর আছে, কারণ ধনু এর মূল ত্রিকোণ, কিন্তু ধনুর অনেক রকম ডাইভার্সিফাইড গুণ আছে, কারণ ধনুর পরে শনি আছে আর মিনের আগে শনি আছে, এবং সেটা আবার শনির মূল ত্রিকোণ, তো সেই হিসাবে কিছুটা ডিফারেন্স আছে। যাই হোক, মোটের উপরে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, এখানে এসে কিন্তু উদর স্থানীয় জায়গার টেম্পারেচারটা বৃদ্ধি করবে। তো যাদেরই খাওয়ার হ্যাবিট আছে, যারা ইয়াং, খেতে ভালোবাসেন, তারা কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা একটু নজর দেবেন। বেশি গরম খাবার চেষ্টা করবেন অ্যাভয়েড করা, বা খেলেও যদি রোগী হন তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে, আর যদি নর্মাল হন তাহলেও চেষ্টা করবেন যতটা সম্ভব রিচ খাবার, প্রাণীজ প্রোটিন যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার, কারণ এই জায়গাটায় কিন্তু টেম্পারেচারটা অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। আর ঠান্ডা মারাত্মক পড়বে, বারবার বলছি শীতপ্রধান অঞ্চলগুলোতে প্রবলেম করছে। পশ্চিমবঙ্গের যে অ্যাসেন্ডেন্ট পড়ে সেটা মূলত আপনাদের বলে দিচ্ছি সুবিধের জন্য, এগুলো খুব গোপন কথা, সেটা হচ্ছে কন্যা রাশির 10 ডিগ্রি থেকে তুলা রাশির 10 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি অ্যাসেন্ডেন্ট। তো সেই হিসাবে পশ্চিমবঙ্গের টেম্পারেচারটা, নর্দার্ন সাইডে টেম্পারেচার পড়ে গেছে, নর্দার্ন সাইড মানে তার পঞ্চম এবং সপ্তম ঘর, সেখানে টেম্পারেচার অলরেডি পড়ে গেছে, কারণ মঙ্গল অনেকটা বেরিয়ে গেছে, কিন্তু সাউদার্ন জায়গায় কিন্তু টেম্পারেচার আসতে একটু সময় লাগছে। কিন্তু সারা পৃথিবীর যদি আপনি এই মুহূর্তে টেম্পারেচার দেখেন, নর্দার্ন হেমিস্ফিয়ারে, উত্তর গোলার্ধে যেখানে শীত পড়ে, টেম্পারেচার মারাত্মক নেমে গেছে, মারাত্মক। তো সেই হিসাবে ঠান্ডা প্রচুর পড়বে, এবং অনেক দিন পরে, সেই 12 সালে পড়েছিল, অনেক দিন পরে বৃহস্পতি যখন বৃষ রাশি দিয়ে ক্রস করেছে, তো সেই সময় টেম্পারেচার পড়েছিল। এই বছর টেম্পারেচার আবার সেই জায়গায় পড়বে, মারাত্মক ঠান্ডা পড়বে, এবং ঠান্ডা কিন্তু এক জায়গায় আটকে থাকবে। তো রবি সেটা কিছুটা ব্যালেন্স করবে, দিনের বেলার টেম্পারেচারটা বা শরীরের টেম্পারেচারটা ব্যালেন্স করবে, তো সেটা একটা বেটার। বৃষ লগ্নের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি আমি বলছি। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো যে পার্টনার যারা ব্যবসা করেন তাদের সাথে সমঝোতা রাখবেন, মাথা গরম করবেন না, ডিসিশন একটু শান্তভাবে নেবেন, যেহেতু শনি তার নিজস্ব ঘরে রয়েছে এবং রবির নক্ষত্রে রয়েছে, ফলে যে কোনো ডিসিশন কিন্তু একটু ডিলেট করে দেবে, একটু পেন্ডিং করে দিতে পারে। বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় বা পিতৃব্য স্থানীয় বা কোনো বস, আপনার যিনি সুপিরিয়র অথরিটি আছেন বা টপ অথরিটি আছেন, তিনি ডিসিশনটা পেন্ডিং রাখতে পারেন। গেলেন, প্লি করলেন, বললো যে আমি 3 দিন পরে জানাবো বা 4 দিন পরে, ইনস্ট্যান্ট দেবে না, যেহেতু রবির দ্বিতীয় শনি রয়েছে এবং রবির নক্ষত্রে বসে রয়েছে, এবং রবি থেকে ষষ্ঠ ঘরে বসে রয়েছে, তো স্লো করবে প্রসিডিওর, কিন্তু কাজ কিন্তু অবশ্যই হবে যদি মারাত্মক নেগেটিভ দশা না থাকে। আর কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, কারণ এই 4-5টা ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট। কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু 6th হাউসে রবি আছে, 6th হাউসে রবি থাকা কিন্তু অ্যাজ এ হোল কোনো খারাপ জায়গা নয়,
রবি যেখানেই থাক কোনো খারাপ অসুবিধা নেই, রবি দ্বাদশে থাকলেও খারাপ নেই, সবসময় খারাপ দেয় না, কিছু ঘর বিশেষে খারাপ দেয় বা কিছু ডিগ্রি বিশেষে তার নবাংশ বিশেষে খারাপ দেয়। কিন্তু 6th হাউসে যেটা থাকলে যেটা প্রবলেম করে সেটা হচ্ছে বাড়িতে পিতৃস্থানীয় যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের হেলথের দিকে খুব নজর দেবেন, এবং সেটা নজর দিতে গিয়ে নিজের হেলথের দিকেও নজর দেবেন। কোন জায়গায় নজর দেবেন? রবি মুখ্যত আমাদের শরীরের পেটের অংশে অ্যাক্টিভেট হয়, পেট অংশে, অর্থাৎ আমাদের বুক এবং পেটের যে মধ্যছদ্মাটা আছে সেই মধ্যছদ্মার একেবারে নিচের অংশ থেকে, যেখান থেকে উদর অংশ সৃষ্টি হয়, সেখান থেকে নাভির নিচে 2 আঙ্গুল পর্যন্ত, অর্থাৎ এন্টায়ার লিভার, ইন্টেস্টাইনের প্রায় মাঝামাঝি অংশ পর্যন্ত এবং প্যানক্রিয়াসের অংশ, এই অংশে রবি অ্যাক্টিভ থাকে। তার ফলে গরম খাবার নিজেও খাবেন না, রাত জাগবেন না। রবি কিন্তু রাতের কারকতাযুক্ত নয়, রাতে রবি বলহীন থাকে বা দৃশ্যহীন সাথে সাথে বলহীনও থাকে। রবি অ্যাকচুয়ালি কোনো সময় বলহীন থাকে না, কিন্তু দৃশ্যহীন থাকে, উল্টো দিকে চলে যায়। তো সেই হিসাবে রাতের দিকে বেশি রিচ খাবেন না বা বেশি রাত করে খাবেন না, সেটা কিন্তু খুব নেগেটিভ, প্রুফ টু বি নেগেটিভ। তো এটা বলার ছিল। আর কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো যে কন্যা লগ্নের কিন্তু বাইরে থেকে চাকরির যোগ আসতে পারে, বিবাহের যারা সম্বন্ধ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আসতে পারে, সন্তানেরও খুব বেটার যোগ আছে। যত ওই ঘরের দিকে যেতে থাকবে মকরের দিকে তত বেটার ফল দেবে। এবার যেটা বলার সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক দিন বাদে কিছুটা রিলিফ পাবেন। রিলিফটা এক্ষুনি পাবেন না, বুধ বেরিয়ে গেলে আরও রিলিফ পাবেন। চন্দ্র আজকে রাত্রেই বেরিয়ে যাবে, রবি আগামীকাল বেরিয়ে যাবে, বুধ আগামী কয়েকদিনের মধ্যে 2-3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে। শুক্র থাকবে, শুক্র যখন কাছাকাছি আসবে তখন একটু প্রবলেম করবে, সেটা আমি অলরেডি শুক্রের আলোচনায় করেছি, কিন্তু অনেকটা রিলিফড হবেন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাদের জন্মছকে যদি স্যাটার্ন বলবান না থাকে বা অন্তত মাঝারি বলের না হয়, তাহলে কিন্তু তাদের সমস্ত কাজই ডেফার্ড করবে। স্পেশালি যারা গারস্থ জীবন পালন করছেন বা যাদের নবাংশে বা D9 চার্টে কিছু গন্ডগোল আছে বা নর্মাল হরোস্কোপে গন্ডগোল আছে, হোড়াতে কিছু গন্ডগোল আছে, তাদেরও ক্ষেত্রে কিন্তু বিবাহজনিত জায়গায় একটু সমস্যা করবে, এবং সমস্যাটা কতটা হবে সেটা ডিপেন্ড করবে আপনার ছকের কতটা ইম্প্যাক্ট আছে। তবে রবি চেষ্টা করে, রবি দ্বাদশ স্থানে থাকলেও রবি চেষ্টা করে সব সময় যে কোনো জিনিসকে নেতৃত্ব দিয়ে সেই জিনিসটাকে মিটিয়ে নেওয়া, মঙ্গলকে সেই দায়িত্ব দেওয়া, কারণ মঙ্গল এখন রবি থেকে 5th হাউসে চলে যাবে। তো সেটা কিন্তু ন্যাচারাল ঘর, 1-5-9 ন্যাচারাল ঘর, ট্রাইন, যেরকম 2-6-10 ন্যাচারাল ট্রাইন, 3-7-11 ন্যাচারাল ট্রাইন। তো ন্যাচারাল ট্রাইনে থাকবে এবং এটা তিনটেই কিন্তু অগ্নিকারক ঘর। একটু ঝুটঝামেলার মধ্যে দিয়ে প্রবলেমটা সলভ হবে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু রবির এই গোচর আপনাকে কম্পারেটিভলি বেটার ফল দেবে, কারণ একটা জিনিস মনে রাখবেন, কুম্ভ লগ্ন নিজে জানে, মানে যারা লগ্ন দেখে ছক দেখছেন তাদের জন্য বলছি, কুম্ভ লগ্ন নিজে জানে যে ওনার ঘরে বৃহস্পতি আসছে আগামী 3 মাস 3.5 মাস পরে। তো সেই জন্য সে ওয়েলকাম করে বসে আছে অলরেডি, কারণ স্যাটার্ন তার ক্ষেত্রে একটু ঘাটা স্থানে রয়েছে, একটু এক্সপেন্ডিচার বা বেডরুম প্লেজার, তার সাথে একটু অর্থোপেডিক প্রবলেম লোয়ার লিমসের জায়গায়, এগুলো একটু গন্ডগোল করবে। তার সাথে একটু উচ্চ রক্তচাপের তৈরি করবে, কারণ চন্দ্রের ঘরে প্রপারলি দৃষ্টি আছে এবং লাংসেও কিছু ইনফেকশন করতে পারে। বাট যেহেতু বৃহস্পতি ওদিকে যাচ্ছে, আমরা কিন্তু ডেস্টিনিটা বুঝতে পারি না, কিন্তু এটা তো কালচক্র, ও কিন্তু জানেও আমার ঘরে আসছে এবং আমার ঘরে 5.5 মাস স্টে করবে। সুতরাং সেই দিক থেকে এই রবির গোচরও আপনাকে ভালো দেবে, কারণ বৃহস্পতি কিন্তু হুড়হুড় করে গতি নেবে এবং খুব দ্রুত দেখবেন 20 ডিগ্রি ক্রস করে বেরিয়ে যাবে। মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিকে, ফেব্রুয়ারির শুরুর দিকের মধ্যে কিন্তু 20 ডিগ্রি ক্রস করে বেরিয়ে যাবে। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে অতটা চিন্তা করার কিছু নেই। শনি যতই আপনার দ্বাদশে থাক, প্রশ্ন করেছে বহু মানুষ, কিন্তু অতটা চিন্তা করবেন না। শুধু একটা জিনিস বলছি, যেহেতু এই ঘরের চর স্বভাব প্রাথমিক স্থির, কিন্তু একবার যদি গতি নিয়ে নেয় সেই গতিকে থামানোটা একটু কষ্টকর। অনেকবার বলেছি, যারা খুব দ্রুত রাশ ড্রাইভিং করেন বা ড্রাইভিংই যাদের পেশা
বা যাদের অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ড্রাইভিং করতে হয় তারা একটু খেয়াল রাখবেন স্পিডের ওপরে বা মস্তিষ্কের নর্মাল এটা হারাবেন না, কারণ মঙ্গল কিন্তু বেটার পজিশনে যাচ্ছে। মঙ্গলের ইমিডিয়েট পজিশনেরও 10 দিন খারাপ আছে, বাট এখন আস্তে আস্তে গতি নিচ্ছে। প্রত্যেক দিনের এক্সজশন পিরিয়ডও কেটে গেছে 12 তারিখ সন্ধ্যেবেলার পর থেকে। তো সেই হিসাবে আরও 7-8 দিন পর থেকে মঙ্গলও বেটার ফল দেবে, সুতরাং অতটা চিন্তা করার কিছু নেই। রবির এই গোচর কিন্তু খুব ভালো দেবে, বিশেষ করে যারা লার্নেড, যারা ছাত্রছাত্রী এবং স্পিরিচুয়াল ফিল্ডে, অ্যাকচুয়াল মানে যেটা আমাদের প্রকৃত শিক্ষা হওয়া উচিত, হ্যাঁ, মেটেরিয়াল শিক্ষার পাশাপাশি স্পিরিচুয়াল শিক্ষা। মেটেরিয়াল শিক্ষা তো আমরা সবাই নিই, সবাই আমরা স্কুলে যাই, কলেজে যাই, সেটা টেকনিক্যাল হোক, কনভেনশনাল হোক, কিছু না কিছু শিক্ষা তো আমরা সবাই নিই। তার পাশে যে স্পিরিচুয়াল শিক্ষা এবং প্রপার গুরু, সেই দিক থেকে কিন্তু তার একটা খোঁজ বা মেলবন্ধন বা এই রিলেটেড কাজকর্ম আপনারা পাবেন, কারণ রবি এখানে পূর্ণভাবে সহায়তা করবে আপনাদের এই জায়গাটা আসার। বা দেখবেন এই 30 দিনে অনেকটাই এই দিকে আপনাদের হঠাৎ করে কিছু জ্ঞান চক্ষু আপনাদের খুলে যেতে পারে। তো এই হিসাবে এই গোচর কিন্তু মানে ইনএভিটেবলি ভালো ফল দেবে। শেয়ার করবেন যেরকম প্রত্যেক দিন বলি, আর কমেন্ট করবেন, তবে SMS করবেন। SMSটাই আমি দেখি, অ্যাকচুয়ালি প্রোগ্রাম আমি দেখি না, তো দেখার মতন সময় থাকে না। SMS করবেন যদি কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করি উত্তর দেওয়ার, সব না পারলেও চেষ্টা করি। ভালো থাকবেন, নমস্কার।